আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে পঞ্চম শ্রেণীর গণিত আর বিজ্ঞান নিয়ে হাজির হয়েছি। উভয় বিষয়ে 1 থেকে 5 পাতা পর্যন্ত আজকে আলোচনা করব। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। আমার গণিত পঞ্চম শ্রেণী যারা সবেমাত্র ক্লাস 4 থেকে 5 উঠেছ, তাদের জন্য আমার গণিত দিয়ে হাজির হয়েছি। দেখো, ক্লাস 5-এর অঙ্কের বইটা অনেকটা এইরকম দেখতে। আমি একের পর এক পাতা উল্টে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এগুলো তোমাদের অঙ্কের বইয়ের মধ্যেই আছে। একটা জিনিস তোমাদের দেখো, এটা হচ্ছে সূচিপত্র। ভালো করে তোমরা সূচিপত্রটা দেখে নেবে। একটা জিনিস যেটা বলছিলাম, অনেকে কিন্তু এইটা ফিল আপ করে না। এটা তোমাদের অবশ্যই ফিল আপ করে রাখা দরকার। আমার নাম, মায়ের নাম, বাবার নাম, বিদ্যালয়ের নাম, আমার শ্রেণী, আমার রোল নাম্বার আর বাড়ির ঠিকানা। তোমরা ক্লাস 5 উঠে গেছো, এগুলো অবশ্যই ফিল আপ করা দরকার। তারপরে দেখি কি আছে আমাদের পড়া। প্রথমে বলছে আগের পড়া মনে করি। আগে আমরা কিছু শিখেছিলাম, সেগুলো একটু রিভাইজ দিয়ে নতুন পড়া শুরু করব। দেখি এখানে কি বলে। এসো রঙিন বল নিয়ে খেলি। দেখতে পাচ্ছি কয়েকটা রঙিন বল রয়েছে, সেইটা নিয়ে কিছু খেলতে বলেছে। দেখা যাক কি খেলা আছে। এইখানে আমরা ঠিক করেছি একই মাপের কিছু রঙিন বল আর 4টে সমান কাঠি নিয়ে আমরা সংখ্যা তৈরি করে মজার খেলা খেলবো। কিভাবে? দেখো, এখানে 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল, 9টা নীল বলের কথা বলা হয়েছে। কিন্তু 4টে কাঠিতে তারা এরকমভাবে সাজিয়েছে, একটা কাঠির মধ্যে ম্যাক্সিমাম 9টা বল সেখানে ঢোকানো যেতে পারে। 10ম বলটা কিন্তু ঢুকবে না, পাশের ঘরে চলে আসবে। দেখো কিরকম হয়েছে। প্রথমে কি বলেছে, একক, দশক, শতক, হাজার এই হিসেবে তারা সাজিয়েছে বল কাঠিগুলোকে। আর বলছে এককের কাঠের স্থানীয় মান হচ্ছে 1। তাহলে একটা যদি লাল বল রাখা যায় এককের ঘরে, ওটা হবে 1। তারপরের কথা কি আছে দেখো, একটা লাল বল যদি 1 হয়, তাহলে 2টো লাল বল কি হবে? 2 হবে। 9টা লাল বল কত হবে? 9 হবে। দেখো, 9টা লাল বলের ঘরটা পড়ে গেল। 10ম বলটা টপকে দেখো পাশের ঘরে চলে এসছে, একটা হলুদ বল হয়ে গেছে। 9টা লাল বল 9এর ঘরে থাকবে, কিন্তু 10ম বলটা যখন হয়ে যাবে তখন সেটা একটা হলুদ বলে পরিণত হয়ে যাবে। তাহলে ওটা কত হয়ে গেল? 10। এইরকমভাবে 4টে হলুদ বল মানে 4×10 40। আর ভরতে ভরতে ওই হলুদ বলগুলো ভরতে 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 যখন ভর্তি হয়ে যাবে, তখন 10ম হলুদ বলটা চলে আসবে শতকের ঘরে, ওটা হয়ে যাবে সবুজ বল। তাহলে 10টা হলুদ বল মানে একটা সবুজ বল। তাহলে যদি 2টো সবুজ বল থাকে তাহলে 200 হয়ে যাবে। এবার সবুজ বলগুলো ভরতে 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 যখন 9টা থেকে 10-এ পড়বে, তখন সেটা হয়ে যাবে 1000। হাজারটা একটা নীল বল দিয়ে প্রকাশ করা হচ্ছে। দেখো পরে কি অঙ্ক আছে, বল দেখি আর সংখ্যা লিখি। কি আছে? শতকের ঘরে 2টো বল রয়েছে মানে 200। দশকের ঘরে একটা বল রয়েছে মানে 10। আর এককের ঘরে 7টা বল রয়েছে, তার মানে 7। সব করে যোগ করলে 217 হয়। নিচেরটা করতে দিয়েছে আমাদের, দেখি আমরা পারি কি না। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, হাজারের ঘরে 3টে বল রয়েছে, তাহলে 3 × 1000 3000। শতকের ঘরে ফাঁকা, তার মানে 0। দশকের ঘরে 3টে বল রয়েছে, তার মানে 3 × 10 30। এককের ঘরে 2টো বল রয়েছে, তার মানে 2 × 1 2। সব মিলিয়ে হয়ে যাবে 3032। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। যদি অসুবিধা হয় আমাকে জানাবে, আমি আবার তোমাদের জন্য অন্যভাবে কিছু প্রস্তুত করার চেষ্টা করব। তারপরে দেখো, সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। 24 আছে প্রথমটা। 24 মানে 2 10 4। দশকের ঘরে 2টো বল আর এককের ঘরে 4টে বল। তোমরা নিজেরাই পারবে, ভালো করে যদি বুঝে নাও। 5 10 9। দশকের ঘরে 5টা বল আর 9-এর ঘরে এককের ঘরে 9টা বল। 9 10 8 98। দশকের ঘরে 9টা বল আর এককের ঘরে 8টা বল। তারপরে 100, দেখো করেই দিয়েছি, শতকের ঘরে একটা সবুজ বল বসিয়ে দিয়েছে। তারপরে 108, শতকের ঘরে একটা বল থাকবে, দশকের ঘর 0 থাকবে, এককের ঘরে 8টা বল থাকবে। 554, শতকের ঘরে 5টা বল থাকবে,
দশকের ঘরেও 5টা বল থাকবে, আর এককের ঘরে 4টে বল থাকবে। এবার নিচে বল এঁকে রং দিই, ওই একই রকম জিনিস দিয়েছে। দেখো কি করতে হবে, 999 মানে শতক, দশক, একক সব কটা ঘরেই 9 9 9 9টা করে বল দিতে হবে। তারপরে বলছে 1000, দেখো হাজারের ঘরে একটা নীল বল দিলেই হয়ে যাবে। তারপরে 3013 মানে হাজারের ঘরে 3টে বল, শতকের ঘরে 4টে বল, দশকের ঘরে 1টা বল, আর এককের ঘরে 3টে বল রাখতে হবে। তারপরে আর কি বলেছে, বল দেখে সংখ্যা লিখি। খুব সোজা আছে, হাজারের ঘরে কটা বল আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, আর শতকের ঘরে 0, দশকের ঘরেও 0, আর এককের ঘরে কটা বল আছে, এককের ঘরে মনে হচ্ছে 7টা বল আছে, তাহলে 5007 হবে। দেখো তারপরটা বলছি, হাজারের ঘরে 2টো বল, শতকের ঘরে 0, দশকের ঘরে 2টো বল, এককের ঘরে 2টো বল, তাহলে 2022 হবে। তারপরটা দেখো, হাজারের ঘরে 3টে বল, তার মানে 3000, শতকের ঘরে 4টে বল মানে 400, আর দশকের ঘরে 1 2 3 4 5 6 6 60, তাহলে 3460। কেন, এককের ঘরে কোনো বল নেই। তারপরে দেখো 5 নম্বর পাতায় চলে আসি, স্থানীয় মানে বিস্তার করে লিখি। এটাই হচ্ছে মূল বিষয় যেটা আমরা শিখতে চলেছি। 5 গুণিত 100 মানে 500, শূন্যর ঘরে কিছু নেই মানে 0 গুণিত 10, আর 2 গুণিত 1 502, এইভাবেই লিখতে হয়। পরেরটা আমরা নিজেরা করার চেষ্টা করি। দেখি তো সবুজ বল কটা আছে, গুনে নেবো, 1টা 2টো 3টে 4টে, তাহলে 4 গুণিত 100। হলুদ বল কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা আছে, তার মানে 5 গুণিত 10। লাল বল আছে 1টা 2টো 3টে, তার মানে 3 গুণিত 1, তাহলে কত হলো 400, এখানে 50, এখানে 3 53, 453 453, এরকম ভাবে লিখতে হবে। তারপরে বলগুলো আমাদের বসাতে হবে। দেখো 2 গুণিত 1000 মানে হাজারের ঘরে 2টো বল, 1 গুণিত 100 মানে 1 শতকের ঘরে 1টা বল, 2 গুণিত 10 দশকের ঘরে 2টো বল, আর 4 গুণিত 1 এককের ঘরে 4টে বল। কি হচ্ছে জিনিসটা, 2124, এইভাবে লিখতে হবে। 4459, দেখো 4 গুণিত 1000 4000 হয়ে যাবে, মানে হাজারের ঘরে 4টে বল, 400 মানে শতকের ঘরে 4টে বল, 59 মানে 5 10 9, দশকের ঘরে 5টা বল, আর একের ঘরে 9টা বল। 5005, খুব সোজা, হাজারের ঘরে 5টা বল, আর একের ঘরে 5টা বল, হয়ে যাবে 5005। 5 গুণিত 1000 যুক্ত 5 গুণিত 1, মাঝখানে 0 হবে। তারপরে 7775, কিভাবে হবে, হাজারের ঘরে 7টা বল, 700 শতকের ঘরে 7টা বল, 75 দশকের ঘরেও 7টা বল, 75 মানে 7 10 5, দশকের ঘরেও 7টা বল, আর একের ঘরে 5টা বল। দেখো এইভাবেই আমরা কিন্তু অঙ্কগুলো শিখতে পারবো। দেখো আজকে আমরা পড়তে চলেছি শরীরের বর্ম। বর্ম মানে কি জানো তোমরা? বর্ম মানে হচ্ছে যারা যুদ্ধে যেত তারা একটা বিশেষ ধরনের পোশাক পরে থাকতো, যাতে কোনো আঘাত সহজে তাদের আহত না করতে পারে। সেই ধাতুর তৈরি পোশাকটাকেই বলা হচ্ছে বর্ম। তাহলে আজকে আমরা কি শিখতে চলেছি? শরীরের বর্ম। তো শরীরে বাইরের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য শরীরে কোনো কি ব্যবস্থা আছে? যদি থাকে তাহলে সেটা কি, এসব আমরা জেনে নিই। দেখো লাইন বাই লাইন পড়া শুরু করছি। তোমাদের মধ্যে অনেকেই ভালো করে রিডিং করতে পারে না, তাই জন্য আমি ধরে ধরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। চলো পড়াটা শুরু করছি। ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে, গিয়ে দেখা হয়ে গেল অনিমা আর ওর মায়ের সঙ্গে। দোকানদার বলছেন ব্যাগ, জুতো ও বেল্ট সবই চামড়ার। দেখো এইখানে একটা জিনিস বোঝার আছে, চামড়া থেকে কি কি জিনিস হয়। একটা প্রশ্ন বেরোতে পারে, উত্তর হবে ব্যাগ, জুতো ও বেল্ট। আরও পড়ি, তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ব্যবহার হচ্ছে, মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে। দেখো এখান থেকে আর একটা জিনিস বেরিয়ে আসছে, তাহলে চামড়ার বিকল্প মানে কি? চামড়ার পরিবর্তে অন্য কোনো জিনিস দিয়ে আমরা ব্যবহার করছি। যেমন হতে পারে প্লাস্টিক, হতে পারে কাগজ, হতে পারে। তাহলে চামড়ার বিকল্প কি? প্লাস্টিক আর কাগজ। এরপরে দেখি কি আছে।
অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল, চামড়া এত পুরু হয়? তোমরা দেখবে ব্যাগ একটু মোটা হয়, আর সেটাই হচ্ছে পুরু। ওই কথাটাই ও বলতে চেয়েছে। পিছন থেকে সুজয় বলল, হ্যাঁ রে, হয়, গন্ডারের চামড়া আরও পুরু। তো সুজয় জানে গন্ডার বলে একটা জন্তু আছে যার চামড়া অনেকটাই পুরু। দেখো এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে, একটা পুরু চামড়াওয়ালা জন্তুর নাম বলো। তোমরা পড়তে পড়তে প্রশ্নটা ঠিক বুঝতে পেরে যাবে। ভালো করে প্রতিটি লাইন, প্রতিটি ওয়ার্ড যখনই পড়বে তখনই ওখান থেকে প্রশ্ন বেরিয়ে আসবে। তোমাদের কারোর উপর ডিপেন্ডেবল হতে হবে না প্রশ্নের জন্য। দেখি এরপর কি আছে। পরদিন স্কুলে এসব বলল ওরা। দিদিমণি শুনে বললেন, জানো তো একসময় চামড়ার অনেক রকম ব্যবহার হতো। তাহলে দিদিমণি একটু পুরনো দিনের কথা বলছেন। সেই সময় কি হতো, চামড়া দিয়ে অনেক কাজ হতো। কিভাবে? পশুর চামড়া শুকিয়ে তাতে লিখত মানুষ। লেখার জন্য যেমন আমরা এখন কাগজ ব্যবহার করি, তখন চামড়া ব্যবহার করতো। চামড়ার উপর আঁচড় কেটে তারা কিছু সাংকেতিক চিহ্ন লিখতো বা কিছু লিখতো। এখনকার মতো তখনকার ভাষা ছিল না তো, তাই জন্য তখন পশুর চামড়ার উপরে শুকিয়ে লিখতো। চামড়ার পোশাক, জুতো ব্যবহার করতো। জল নিয়ে যেতে চামড়া তৈরির ব্যাগ ব্যবহার করতো। এটা তোমরা দেখেছো নিশ্চয়ই, জল নিয়ে চামড়ার ব্যাগ তৈরি করা হয়, তার মধ্যে জল ঢেলে বিভিন্ন জায়গায় ঢালা হয়। তো অনেকেই দেখেছে, অনেকেই দেখেনি। যারা দেখেনি তারা দেখে নাও। তারপরে মানুষ বোঝে চামড়ার বেশি ব্যবহারে বিপদ আছে। পশুরা তো মারা পড়বেই, তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। চামড়ার কারখানার নোংরা পড়ে জল নষ্ট হয়, হাওয়ায় দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে। তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। দেখো এতদূর পরে আমরা কি বুঝতে পারলাম, চামড়া ব্যবহার করার কিছু অসুবিধা আছে। কীরকম অসুবিধা আছে? পশু মরবে তবেই তো চামড়া পাওয়া যাবে, তাহলে পশুদের মারা তো ঠিক নয়, পশুদের সংখ্যা কমে যেতে পারে। সেই জন্য একটা সমস্যা, পশু মারা পড়বে। 2 নম্বর সমস্যা কি? পরিবেশ দূষণ হবে। 3 নম্বর সমস্যা কি? চামড়ার কারখানা থেকে যে নোংরা হয় সেগুলো জলে পড়ে, জল দূষণ হয়। 4 নম্বর সমস্যা কি? সেখানে দুর্গন্ধ ছড়ায়, চামড়ার কারখানা থেকে দুর্গন্ধ ছড়ায়। এই সকল কারণে চামড়ার ব্যবহার কমতে আরম্ভ করেছে। দেখো প্রশ্নের সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন হয়ে যাচ্ছে। রিনা বলল, শরীরের কোন জায়গায় চামড়া টান টান, কোনো জায়গায় চামড়া টান টান, কোনো জায়গায় চামড়া কোঁচকানো, আবার কোথাও পুরু চামড়া, কোথাও পাতলা। দিদিমণি জানতে চাইলেন, আমাদের শরীরের বর্ম কোনটা বলো তো? দেখো এতক্ষণে আসছে যে বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা শুরু করেছিলাম, সেইটা শরীরের বর্ম। এতক্ষণে সেই কথাটা উঠলো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো শরীরের বর্ম বলতে কি বোঝাচ্ছে। আমাদের চামড়া। চামড়ার পরে কি আছে? ঠিক বলেছ, চামড়া বা ত্বক, তার নিচে শরীরের সব কিছু, মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী, এই সব কটাই নিয়েই আমাদের বর্ম তৈরি হয়েছে। দিদিমণি বলল, তাহলে বর্ম কেন বলবো? বর্ম যেমন আঘাত থেকে রক্ষা করে, ত্বক তেমনি বাইরের আঘাত, সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। এই অদৃশ্য অতিবেগুনি রশ্মি সম্পর্কে তোমরা পরবর্তীকালে আরও অনেক কিছু জানতে পারবে। এখন জেনে রাখো, এগুলো থেকে বাঁচায় কে? আমাদের শরীরকে চামড়ায় বাঁচায়। তারপরে কি লেখা আছে দেখো, চামড়ার নিচে মাংসপেশি আছে, শিরা আছে, ধমনী আছে, ত্বক এদের বাঁচায়। নইলে সামান্য আঘাত পড়লেই রক্ত পড়তো। জানো তো অনেক দিন আগের যুদ্ধের চামড়ার ব্যবহার হতো। গন্ডারের চামড়া দিয়ে পোশাক, ঢাল বানানো হতো। প্রথমে যেটা বলেছিলাম সেটা দেখো এখানেই বলছে, সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না, তাই তাকে বর্ম বলা হতো। ঢালও শরীরে আঘাত থেকে বাঁচাতো। কোনো জায়গা ছেড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সংক্রমণ হতে পারে। দেখো তাহলে আঘাত লাগলে কি হতে পারে? আঘাত লাগলে রোগ জীবাণু সংক্রমণ হতে পারে। এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম। তারপর কি আছে? মিনা বলল, শিরা, ধমনী সব নলের মতো, তাই না? দেখো তোমরা হাত উপর করলেই বুঝতে পারবে, শিরা, ধমনী নীল রঙের দেখা যাচ্ছে, একটা নলের মতো, সেইটাকে বলা হচ্ছে শিরা আর ধমনী। দেখো ওগুলো হচ্ছে শিরা, ধমনী একটু ভিতর দিকে থাকে। শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায়। তোমরা দেখলেই বুঝতে পারবে শরীরে কোন কোন জায়গায় শিরাগুলো আছে। এবার দেখো পরের পাতায় চলে যায়। পরের পাতায় কি আছে দেখে নাও। 2 নম্বর পাতায় একটা ছক করা রয়েছে। দেখো ছকটা পূরণ করতে গেলে আমাদের কি করতে হবে?
শরীরের অংশ, শরীরের বিভিন্ন অংশগুলো আমরা আগে জেনে নেব। গাল হতে পারে, গলা হতে পারে, হাতের তালু হতে পারে, হাঁটু হতে পারে, পায়ের চেটো হতে পারে। এবার কোথাকার চামড়া কেমন? গাল টান টান, গলার চামড়া একটু টান টান থাকে, হাতের তালু ওটাও টান টান থাকে, হাঁটু দেখবে একটুখানি পাতলা থাকে, তারপরে পায়ের চেটো ওটাও কিন্তু টান টান থাকে। চামড়ার নিচে শিরা দেখা যায় কি না? দেখো, গালে কোনো শিরা দেখা যায় না, গলায় অনেকে শিরা দেখা যায়, হাতের তালুতেও শিরা দেখা যায়, হাঁটুতেও শিরা তুমি দেখতে পারো, আর পায়ের চেটোতে কখনোই শিরা দেখা যায় না। আর এদিকে দেখো, চামড়ার নিচে কী কী আছে বলে মনে হয়? সব কটার উত্তর হবে রক্ত, মাংস, হাড়, এগুলো আছে বলে আমার মনে হয়। দেখো, আজকে প্রথম পার্ট তোমাদের পড়িয়ে দিলাম, শরীরের বর্ম, সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলোও বলে দিলাম। তোমরা যখনই পড়বে এরকমভাবে পড়বে, নিজেই পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারবে। প্রশ্ন উত্তরের মাধ্যমে, আলোচনার মাধ্যমে যেটা শেখা যায় সেটা অনেক দিন মনে থাকে। পরদিন দিদিমণি আসার আগেই ত্বক নিয়ে কথা শুরু হলো। আমিনা নিজের হাতটা দেখাচ্ছিল। এক সময় বলল, চামড়া যেখানে পাতলা সেখানে শিরাগুলো দেখা যায়, চামড়া যেখানে মোটা সেখানে দেখা যায় না, তাই হাতের চেটোয় শিরা দেখা যায় না। দেখো, এতদূর পড়লাম, পড়ে জানতে পারলাম কোথায় শিরা দেখা যায়, কোথায় শিরা দেখা যায় না, আর চেটোর দিকে কেন শিরা দেখা যায় না। উত্তরগুলো কী হবে? যেখানে চামড়া পাতলা সেখানে শিরাগুলো দেখা যায়, যেখানে চামড়া মোটা সেখানে শিরাগুলো দেখা যায় না, হাতের চেটোর ত্বক মোটা বলেই সেখানে শিরাগুলো দেখা যায় না। তারপরে সবাই নিজের হাতের দুপিঠ দেখলো, হাতের তালু দেখলো ওপর দিকটা, হাতের চেটো দেখলো নিচের দিকটা। দেখো, দেখার পর বলল, আমিনা ঠিক বলেছে, কিন্তু চামড়া কোথাও পাতলা কোথাও পুরু হয়, কেন হয় তোমরা জানো? দেখে নি। উত্তরটা বলছে, যেখানে বেশি ঘষাঘষি হয় সেদিকটায় বেশি মোটা হয়ে যায়, তাই জন্য হাতের একটা দিক পাতলা হয়, একটা দিক মোটা হয়। দেখো, পায়ের তলার চামড়া পুরু, গোড়ালির কাছটা সবচেয়ে বেশি পুরু, কারণ গোড়ালিতে বেশি ঘষাঘষি হয়। মিনা বলল, হাঁটার কথা ভেবে দেখো, গোড়ালির ওপর শরীরের সব ভার পড়ে, সেখানে বর্মটা মোটা না হলে চলে? দেখো, যেখানে সবথেকে বেশি আঘাত লাগার সম্ভাবনা সেখানটাতে বেশি মোটা করতে হবে। তোমরা দেখেছো নিশ্চয়ই, অনেকে যখন মোটরসাইকেল চালায়, স্কুটার চালায়, মাথায় হেলমেট পরে, কারণ ওইখানে আঘাত লাগার সম্ভাবনা বেশি থাকে, তাই জন্য সেখানে হেলমেট পরে ওটাকেও একটা বর্ম বলা যেতে পারে। ওটা হচ্ছে মাথার বর্ম, আচ্ছা, আমরা হচ্ছে আমাদের শরীরের বর্ম। ঠিক আছে, দেখি তারপর কী বলেছে। এদিকে সুজন রফিকের হাতের চামড়াটা 2 আঙুল দিয়ে টেনে ধরলো। এইভাবে ধরে দেখো পাশের ছবি দেখতে পাচ্ছ, হাতের চামড়াটা টেনে ধরা হয়েছে। কোথাও চামড়া পুরু, কোথাও চামড়া মোটা, তুই দেখতে পাবি। তোমরা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারো। তোমাদের হাতের চেটোর দিকটা, মানে যে দিকটা খাই আমরা, সেদিকটা একটু পুরু আছে, ওখানে কোনো শিরা দেখা যাবে না। আর উল্টো দিকটা, সেই দিকটা হচ্ছে তালু, সেখানে কিন্তু শিরা দেখা যাবে। এভাবেই আমরা এটা পড়লাম। এবার আমরা আর এক পাতা পড়ে নিই, যখন সময় আছে, সুযোগ আছে, আরেকটুখানি পড়ে নিই। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলে যে নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো একটুখানি আর একটু পড়ে নিই। দেখো, এই কাজটা তো আমরা আগের দিনই করে নিয়েছি, ঠিক আছে? ত্বকের কোন জায়গাটা পাতলা, কোন জায়গাটা পুরু, শরীরে কোন জায়গাটা পাতলা, কোন জায়গাটা পুরু, এটা আমরা পড়ে নিয়েছি। এবার আমরা পড়বো ত্বকের উপর নিচ। আচ্ছা, উপর দিকে ত্বক আছে, নিচের দিকেও ত্বক আছে? না, ত্বকের উপরের অংশ আর নিচের অংশ, এই দুটো অংশ সম্পর্কে আমরা জেনে নেব। দেখি তো পড়াটা কীরকমভাবে আছে। অনেকটা পড়া আছে, একটু তাড়াতাড়ি পড়ে দিচ্ছি, ভালো করে দেখবে। স্কুলের কাছে এসে হঠাৎ হোঁচট খেয়ে পড়লো সুজয়। হাঁটু আর কুনুইতে লাগলো। দেখো, হোঁচট খেলে বেশিরভাগ সময় হাঁটু বা কুনুইতে লাগে, কেন বলো তো? ওই দুটো জায়গা শরীরে সবার আগে বেরিয়ে আসে, ওই জন্য ওই দুটো জায়গা দিয়ে শরীরকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করি, ওই জন্য ওখানে বেশি আঘাত লাগে। সবাই মিলে তাকে তুলে নিয়ে গেল, কুনুইটা খানিকটা ছড়ে গেছে, কিছুটা রক্ত পড়ছে, হাঁটুতেও কিছুটা ছড়েছে, কিছু জল বেরিয়েছে, খানিকটা বরফ দেওয়া হলো, হেড স্যার ওষুধ দিলেন। মিনা সব দেখছিল, সে ভাবলো ত্বকের কি দুটো স্তর আছে? একটা স্তরে জলের মতো কিছু বেরিয়েছে, একটা স্তরে রক্ত বেরিয়েছে। দেখো, তোমরাও নিশ্চয়ই দেখেছো এরকম ঘটনা ঘটতে। ক্লাসে এসে দিদিমণির কাছে জানতে চাইলো।
দিদিমণি বললো, ঠিকই বলেছ, ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। এখান থেকে প্রশ্ন বেরিয়ে আসবে, ত্বকের কোন স্তরে রক্ত থাকে না? ত্বকের তাহলে দুটো স্তর জানতে পারলাম, একটা ত্বকে রক্ত থাকে, একটা রক্ত থাকে না। দেখো, উপরের স্তরটাকে বলা হচ্ছে মরা স্তর, ওটা কেটে গেলে কিছু হয় না। তাহলে ভেতরের স্তরে আঘাত লাগলে কিন্তু জ্বালা করবে, পুড়ে গেলেও কিন্তু জ্বালা করবে। যদি পুড়ে যায় তখন আমরা কি করব? তখন ঠান্ডা জল দিতে হবে। ধরো কবজির কাজটা পুড়েছে, খানিকটা ঠান্ডা জলে হাতটা রাখতে হবে, হাতটা তুলে দিলে যদি আবার জ্বালা করে তাহলে আবার ডোবাতে হবে। যতক্ষণ না জ্বালাটা কমছে ততক্ষণ তোমরা এরকমভাবে ঠান্ডা জলে হাতটা রাখবে। তাতে কী হবে? চামড়ার কোনো ক্ষতি হবে না। কিন্তু তাতে কি ফোসকা পড়ে যেতে পারে? চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায়, তখন নিচের স্তর থেকে জল বেরিয়ে আসে, দুটো স্তরের মাঝখানে জলীয় তরল জমা হয়, এইভাবেই ওই জায়গাটা ফুলে ওঠে, একেই বলে ফোসকা। তাহলে দেখো, তোমরা এখান থেকে বলতে পারবে ফোসকা কীভাবে পড়ে। সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল ঢেলে দেওয়া হলে ওই জায়গাতে ফোসকা পড়বে না। তাহলে ঠান্ডা জল ঢালে কী হবে? সেই জায়গায় ফোসকা পড়ার সম্ভাবনা থাকে না। দেখো, আরেকটু পড়া আছে, কিন্তু ফোসকা পড়ে গেলে, বেশি ফোসকা পড়ে গেলে ক্ষতি নেই, তাতে চামড়ার স্তরটা বেঁচে যাবে। যদি ফোসকা পড়েও যায় তাহলে বিশেষ ক্ষতি হয় না, শুধুমাত্র জলটা বেরিয়ে আসে, চামড়ার স্তরটা বেঁচে যায়। আর বেশি পুড়ে গেলে কখনোই তোমরা নিজে কাছে রাখবে না, সঙ্গে সঙ্গে হাসপাতাল বা নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে। দেখো, পরিবেশ পড়া মানে শুধুমাত্র প্রশ্ন উত্তর মুখস্থ করা নয়, তোমাদের ব্যবহারিক জীবনে এগুলোকে প্রয়োগ করতে হবে, বা যারা প্রয়োগ করছে তাদের কাছ থেকে সঠিক সিদ্ধান্ত তোমরা নিতে পারবে। দেখো, তোমাদের বইয়ের 4 পাতায় রয়েছে মানবদেহ সম্পর্কে পড়ানো হচ্ছিল, মানবদেহ সম্পর্কে পড়ানো হবে। এখানে কি আছে? বলা বলি করে লেখো। আগে কবে কার চামড়ায় আঘাত লেগেছে তা ভেবে আলোচনা করে লেখো। দেখো, এখানে একটা ছক পূরণ দিয়েছে, তোমরা হয়তো ছকটা পূরণ করতে পারবে, আমি তোমাদের একটু সাহায্য করে দিচ্ছি। দেখো, অনেকটা এরকম হবে। শরীরের অংশ, তোমরা ধরো হাঁটুতে অনেকের আঘাত লাগে, তো কীরকমভাবে আঘাত লেগেছে? তোমরা অনেকেই হয়তো সাইকেল চালানো শিখে গেছো, তো সাইকেল থেকে পড়ে যাওয়ার জন্য হাঁটুতে ক্ষত লাগতে পারে, আঘাত লাগার কারণে ওটা লিখবে। তারপরে তখন তুমি কি করেছো? দেখো, যে যা করেছো, আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি, সেটা করলে সঠিক হবে। পরিষ্কার জলে ক্ষতস্থান ধুয়ে ডেটল জলে তুলো ভিজিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে হবে। প্রথম কাজ এটাই করা দরকার। এরপর ডাক্তারবাবু ওই জায়গায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেবেন, ঠিক আছে? তারপরে ব্যথা কমানোর ওষুধ খেতে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে ক্ষততে লাগানো একটা মলম দিয়েছিলেন। দেখো, আঘাত লাগলে কি করতে হয় তার একটা প্রাথমিক ধারণা তোমাদের এখান থেকে পেয়ে যাবে। এরপর ওই রকম হলে কি করব? এরপর ওই রকম হলে আগে যা যা করেছিলাম তাই করব। টিটেনাস ইঞ্জেকশন নেব, সাইকেল চালানোর সময় আরও সতর্কভাবে আমাদের সাইকেল চালাতে হবে, যাতে আমাদের দুর্ঘটনা না ঘটে। এইসব কারণগুলো তোমরা যদি জেনে থাকো তাহলে তোমাদের কোনো সমস্যা নেই। তারপরে দেখো, আরও একটা পদ্ধতি বলে দিচ্ছি। ধরো আমার কুনুয়ে আঘাত লেগেছিল। কখন কুনুয়ে আঘাত লাগে বলো তো? তোমরা নিশ্চয়ই ফুটবল খেলতে গিয়ে কুনুইটা ঘষে গিয়েছিল কোনো স্থানে, হয়তো পড়ে গেছো, নিজে ব্যালেন্সটা সামলাতে পারোনি, সেই জন্য কুনুইটা আঘাত লেগেছে। তখন তুমি কি করবে? জীবাণুনাশক দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করবে, তাতে নিয়মিত ক্ষত ভরাটের ক্রিম লাগাবে। আর এরকম হলে তুমি ভবিষ্যতে কী করবে? ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে সেই সময় যা যা করণীয় তাই করবো। সঙ্গে টিটেনাস ইঞ্জেকশন নেওয়া হবে, আর খেলার সময় কুনুয়ে বা হাঁটুতে ক্যাপ লাগিয়ে খেলতে নামবো। দেখো, খেলতে গেলে তো আমরা পড়ে যাবোই, পড়ে গেলে তো আঘাত লাগবেই, তা বলে খেলাধুলা বন্ধ করবো? এটা একদমই ঠিক নয়। আমাদের প্রোটেকশন নিয়ে করতে হবে। কুনুয়ে ক্যাপ পাওয়া যায়, হাঁটু ক্যাপ পাওয়া যায়, সেগুলি লাগিয়ে আমাদের খেলতে নামতে হবে। এটা গেল এখানকার ছকটার ব্যাপার। আশা করি তোমরা ছকটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের ধীরে ধীরে সব বলে দেওয়া হয়েছে। এরপর আমরা পড়ার দিকে ঢুকে যাই। দেখি কি পড়া আছে। কোঁকড়ানো আর কালো। স্কুলের একটা অনুষ্ঠানে এসেছে আগের হেড স্যার। দেখো, আগের হেড স্যার মানে একজন হেডমাস্টার মশাই ছিলেন, যিনি রিটায়ার করে গেছেন। তাকে একটা স্কুলের অনুষ্ঠানে আমন্ত্রণ করে ডাকা হয়েছে। তিনি একজন বয়স্ক মানুষ। পিনাকি দেখলো তার মুখের চামড়ার টান টান ভাব নেই। তোমরা নিশ্চয়ই দেখবে কোনো বয়স্ক মানুষ থাকলে তার চামড়ার টান টান ভাবটা অনেকটা কমে যায়। কপালে চামড়ার ভাঁজ, পরদিন
ক্লাসে স্যারকে কারণ জানতে চাইলো। স্যার বললেন, দেখো এখানটা ভালো করে পড়বে, নীল কালিতে লেখা রয়েছে না, নীল কালি বা লাল কালিতে লেখা থাকবে, এগুলো অবশ্যই তোমাদের ভালো করে পড়া দরকার। স্যারকে উত্তর দিলেন, দেখো বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে। এইখান থেকে অনেক সময় শূন্যস্থান পূরণ দেয়, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে ড্যাশও বাড়ে। কি, শরীর বাড়লে চামড়াও বাড়ে। মোটা হলেও তাই, বৃদ্ধ হলে শরীরটা ছোট হতে শুরু করে, কিন্তু চামড়া কমে না, তখন চামড়া কুঁচকে যায়। হেড স্যার তাই হয়েছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, চামড়া কেন কুঁচকে যায়? এটাই তার উত্তর হবে। তোমরা ভালো করে দেখে নাও, চামড়া কেন কুঁচকে যায়? বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়া বাড়লে, মোটা হলেও তাই হয়। এটা না লিখলেও চলবে। বৃদ্ধ অবস্থায় শরীর ছোট হতে শুরু করে, কিন্তু চামড়া তো আর কমে না, তখন চামড়া কুঁচকে যায়। বুঝে গেছে? এরকমভাবে উত্তরগুলো আমরা তৈরি করব, পড়বো, পড়ার সঙ্গে সঙ্গে উত্তরগুলো, প্রশ্নগুলো বুঝে নেব। পরে কি আছে দেখো, রিয়াজ বলল, আচ্ছা স্যার, চামড়ার রং কেন আলাদা হয়? এটা একটা ভালো প্রশ্ন, তোমরা সবসময় এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো কি লেখা আছে, ময়কার লয়াকার দন্তনয়সী দন্তন্য মেলানিন নামে এক ধরনের জিনিস থাকার জন্য চামড়ার রং কালো হয়। অতি বেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। দেখো এখানে একটা প্রশ্ন থাকতে পারে, ত্বকের ক্যান্সার ঘটানোর জন্য কি দায়ী? ত্বকে ক্যান্সার ঘটানোর জন্য অতি বেগুনি রশ্মি দায়ী। মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়। তাহলে মেলানিনের কাজ কি? শুধু রং তৈরি করার জন্য নয়, মেলানিন অতি বেগুনি রশ্মি শোষণ করে আর ক্যান্সারটা আটকে দেয়। তারপরে কি আছে দেখো, তাহলে কালো চামড়ার রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে। ঠিক তাই, রোদে শরীর মেলানিন তৈরি করতে সাহায্য করে। কে, কোথায় আমরা শরীরে মেলানিন তৈরি হয়? রোদে আমাদের শরীরে মেলানিন তৈরি হয়। সাহেবরা তো খুব পর্সা, তাদের চামড়া মেলানিন নেই? আছে, তবে কম। দেখো এখান থেকে প্রশ্ন উত্তর সব তোমাদেরই বলে দেওয়া হচ্ছে, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তারপরে দেখি আছে, মিনা বলল, আমার বড় জেঠির গায়ের রং কালো, কিন্তু এখন অনেক জায়গায় চামড়াটা একদম সাদা হয়ে যাচ্ছে। উত্তর কি? ওসব জায়গায় মেলানিন তৈরি হচ্ছে না, অপুষ্টি বা অসুখেও এরকম হতে পারে। তাহলে গায়ে রোদ লাগানো ভালো? হ্যাঁ, ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয়। দেখো এখান থেকে প্রশ্ন তৈরি হচ্ছে, কিন্তু ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়? ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয়। এখান থেকে অনেক সময় এমসিকিউ প্রশ্নও দেওয়া হয়। স্বপন বলল, স্যার, চামড়া থেকে তো ঘাম বেরোয়, ঘামে নুন আর শরীরে কিছু বর্জ্য পদার্থ থাকে। দেখো এখান থেকে প্রশ্ন আসবে, ঘামে কি থাকে? ঘামে শরীরের কিছু বর্জ্য পদার্থ থাকে আর নুন থাকে। বর্জ্য পদার্থটা বেরিয়ে যাওয়া ভালো, নুন বেরিয়ে যাওয়াটা খারাপ। দেখো একই জিনিস থাকে ঘামের মধ্যে, একটা বেরিয়ে যাওয়া ভালো, কিন্তু একটা বেরিয়ে যাওয়া খারাপ। বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরে বা অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা থাকতে পারে। শরীর থেকে অতিরিক্ত নুন বেরিয়ে গেলে কি হয়? তার উত্তরটা আমরা এখানেই পেয়ে যাবো। বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরে বা অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। রিয়াজ বলল, চাচার খুব ঘাম হয়, ডাক্তারও বলেছেন একটু নুন জল খেতে। আজ কারণটা বুঝলাম। দেখো ঘাম হলে আমাদের কি করতে হয়? ঘাম হলে আমাদের একটুখানি নুন জল খেতে হয়, কারণ যখন শরীর থেকে নুন বেরিয়ে যায় তখন মাথা ঘোরে বা অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা থাকে। 4 পাতার পড়াটা আমরা এখানে শেষ করলাম। এরপর আমরা 5 পাতার দিকে যাই। দেখো 5 পাতায় কি রয়েছে। তবে জানো তো, এক সময়ে চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা হতো। বলা হতো সাদা চামড়া মানুষ নাকি সভ্য, কালো চামড়ার মানুষ নাকি অসভ্য। কালো চামড়ার মানুষেরা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করেন, শেষ পর্যন্ত লড়াই করে তারা নিজেদের সম্মান আদায় করেছেন। নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, এরা সবাই কালো চামড়ার মানুষের সম্মানের জন্য লড়াই করেছেন। চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা আজকের দিনে অপরাধের সামিল। এই জায়গাটা তোমরা খুব ভালো করে পড়বে। কালো চামড়া সাদা চামড়ার লড়াই নিয়ে সারা পৃথিবীতে একটা সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, এদের প্রয়াসে মানুষের মনের মধ্যে কালো চামড়া সাদা চামড়া ভেদাভেদ একদম ঘুচে গেছে। এই জিনিসগুলো তোমাদের অবশ্যই দরকার। কেউ কালো চামড়ার লোককে ঘৃণা করবে না বা সাদা চামড়া বলে অহংকার করা উচিত নয়। এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবে। এরপর একটা ছক আছে, আমরা ছকটাও করে নেব। কি আছে দেখো ছকে, শরীরের অংশ, চামড়ায় কি অসুখ হয়, সেই অসুখের লক্ষণ, সেই অসুখ হলে তুমি কি করেছো বা কি করবে। দেখো শরীরের অংশ কি হতে পারে? হাত পা হতে পারে, সেখানে কি চামড়ায় অসুখ হয়? সেখানে খোসপাজরা হতে পারে।
সেই অসুখের লক্ষণ কি? আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হবে, ক্ষততে দূষিত রক্ত পুঁজ জমে যেতে পারে। সেই হলে তুমি কি করবে? রক্ত ও পুঁজ পরিষ্কার করে খোঁজ পাওয়া যাওয়ার ওষুধ লাগাতে হবে আর কিছুদিন ওষুধ খেতে হবে। এছাড়াও কী হতে পারে? দেহের ত্বকের বিভিন্ন স্থানে আমাদের রোগ হতে পারে। কী রোগ হতে পারে? সোরিয়াসিস রোগ হতে পারে। এই রোগের লক্ষণ কী আছে? লোকের ত্বক লাল হয়ে যায়, ত্বক আঁশ ওঠে, কান, মাথা ইত্যাদি নানা সামনে এগুলো চামড়ায় এই রোগ দেখা যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ লাগিয়ে সেই ওষুধ আমাদের খেতে হবে। এভাবেই আমরা এই ছকটা পূরণ করছি। তারপরে আছে চুলের সাতকাহন। দেখো, কৌশিকের মা চুল আঁচড়াচ্ছিলেন, চিরুনিতে কিছু চুল উঠে এলো। কৌশিক দেখলো চুলের গোড়াগুলো মোটা, ভাবলো চুলের গোড়াগুলো মাথার কোথায় আটকে আছে, চামড়ার উপরের স্তরে নাকি ভিতরের স্তরে নাকি আরও গভীরে। অনেক প্রাণীর গায়ে লোম বেশি কিন্তু মাথায় চুল নেই। পাখির গায়ে পালক, মাছের আঁশ, সাপেরও তাই, আবার ব্যাঙের গায়ে আঁশ পালক কিছুই নেই। স্কুল যেতে যেতে বন্ধুরা এসে কথাই বলছিল, মুরগির গায়ে কিছুটা পালক ছোট, লোমেরও তাই, ওইগুলো চামড়ার নিচের স্তরে, সেটা বোঝা যায়। ক্লাসে এসব কথা বললো, দিদিমণি তিশার দিকে তাকালেন, হেসে বললেন, তুমি এত সব জানলে কি করে? মুরগির গায়ে ওষুধ লাগাতে গিয়ে দেখেছি। দেখো, এরপরে আছে কি? লোম, চুল, পালক সবই গোড়া চামড়ার ভিতরের পর্দায়। চামড়া তো শরীরকে বাঁচায়, আবার চামড়ার প্রথম ধাক্কা তো আঘাত লাগে, তাই লোম, চুল, পালক আঁশ তৈরি হয়েছে। দেখো এইগুলো কেন তৈরি হয়েছে? প্রশ্ন হয়েছে এখান থেকে। লোম, চুল, পালক, আঁশ কেন তৈরি হয়েছে? শরীরকে প্রাথমিক ধাক্কা থেকে রক্ষা করার জন্য এগুলো আমাদের তৈরি হয়েছে।